ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছে সতী। ঘড়ির কাঁটা 7টার ঘড় ছুঁই ছুঁই। আসবে তো সে। অন্যমনস্ক হয়ে নিজের সুসজ্জিত রঙিন প্রলেপ দ্বারা আবদ্ধ নখ খুঁড়ছিল। ততক্ষণে ঘড়ির কাঁটায় 1-2 করে ঘন্টা পড়তে শুরু করেছে। 7বার ঢং ঢং করে ঘন্টা বেজে ক্ষান্ত হবে এই বিশালাকার ঘড়িটা। দুধ পোড়ার গন্ধটা নাকে ঝাপটা মারল। ছুটে গেল রান্নাঘরের অভিমুখে। গ্যাসে দুধ বসানো ছিল, ওটাই উঠলে বিচ্ছিরি অবস্থা। সে থাক, পরে সামলাবে। এখন ওর তো সময়ও নেই। দরজায় টেকো পড়ল। সতীর কর্ণকুহরে প্রবেশ করলো সেই শব্দ। পথযুগল গতি পেল। ছুটে যেতে উদ্যত হলো প্রধান দরজার অভিমুখে। তার আগে অবশ্য আয়নার নিজ প্রতিবিম্ব দেখল সতী। সাজগোজ সব ঠিক আছে। আরেকবার ঠোঁটে দিল রঙিন প্রলেপ। আগন্তুক ততক্ষণে ধৈর্য হারাচ্ছে। একই সঙ্গে 2বার টোকা মারল। যাচ্ছি যাচ্ছি বলে নিজের উপস্থিতি জানান দিল সতী। আজ ওর শিফনের শাড়ি অন্যান্য সাজের হাতের শাখা পোলা সিঁদুর বড্ড বেমানান। কি আর করবে সতী? শাড়ির আঁচলটাকে শুধুমাত্র বক্ষ দেশে রেখে চঞ্চল হরিণীর মতো আবারও পায়ের গতি বাড়ালো। এ তো দেরি করলে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়? কিসের ভয় গো? তোমার স্বামী বোধহয় ঘরে আছে। ধুর, ও তো বোনের বাড়ি গেছে, তাই তো তোমায় ডাকলাম। ছাড়ো ওসব। আমাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে? ও মা, তাই তো। খিলখিলিয়ে হেসে উঠল বছর 40-এর সতী। হাত ধরে টেনে ঘরে ঢোকালো লম্বাকার পুরুষকে। এই সতী, জানো, পাড়ার মোড়ে একটা সিগারেট ধরালাম। ছেলেগুলো খুব টেরিয়ে দেখছিল আমায়। শঙ্কিত হলো সতীর অন্তর। মুখে তবু হাসি টেনে বলল, তোমার ভয় হচ্ছিল বুঝি? এই রাজু দত্ত কাউকে ভয় পায় না, বুঝলে? বলুক তো দেখি, কার অত বড় ক্ষমতা? এলেন আমার বীর পুরুষ। শুধু তোমার স্বামীকে নিয়ে আমার ভয়, তাছাড়া কাউকে পারোয়া করি না। জানো সতী, এখানে বারবার আসতে ভালো লাগে না। কতবার বলেছি তোমাকে, চলো আমার কাছে। তুমি সেই এখানেই পড়ে থাকবে। স্মিত হলো সতী। বলো, কি খাবে? প্রসঙ্গ এড়াতে বলল সতী। ডান হাতের আঙ্গুলের দ্বারা মুখে পড়া চুলগুলোকে কানে গুঁজল। কায়দা করে আবারও আঁচলের স্থান পরিবর্তন করলো। কথায় কথায় এতক্ষণ সতীর দিকে নজর দেয়নি রাজু। এতক্ষণে লক্ষ্য করল ভরা 40-এও লাস্যময়ী সতী। রূপের ছোটা ছলকে পড়ছে। শারীরিক গঠনে অষ্টাদশীর তরুণীকে হার মানায়। তাই প্রথম দর্শনে সতীকে দেখে হারিয়েছিল বছর 32-এর রাজু। সতীর চাহনিতেই মরেছিল সেদিন। সতীর দিক থেকেও ছিল এই কি আবেদন। শাঁখা সিঁদুর বাধা হয়ে দাঁড়ায়নি। নম্বর আদান প্রদান করে প্রথমেই ফোনে দেখা, তারপর দেখা। স্বামীর অনুপস্থিতিতে ঘরেও আনাগোনা করে রাজু। এই নিয়ে 3বার সতীর ঘরে আগমন ঘটল ওর। যতবার এসেছে উপহারে ভরিয়ে দিয়েছে সতীকে। বিনিময়ে সতীর শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। অনেক মেয়ে মানুষের সাথে শুয়েছে রাজু। এমন আরামপ্রদ শারীরিক মিলন কারোর সাথে হয়নি। অদ্ভুত আনন্দ পায় রাজু। মনে আসে তৃপ্তি। ওই মেয়ে মানুষের পিছনে টাকা উড়ালেও গায়ে লাগে না। রাজু সংকল্প করেই নিয়েছে, ভবিষ্যতে বিয়ে করলেও সতীকে রক্ষিতা করেই রাখবে। ওর যা ইনকাম 5টা মেয়ে মানুষ বুঝতে পারে। মনে মনে হাসলো রাজু। কি গো, বললে না যে কি খাবে তুমি? সতীর কথায় সোজাসুজি ওর দিকে তাকাই রাজু। সুন্দর মুখাবয়ব পেরিয়ে ওর নজরে আবদ্ধ হলো সতীর বুকের 2 সুডৌল উচ্চ মাংসপিণ্ডে। ওগুলোই তো বেশি আকর্ষণ করছে ওকে। বলেই জড়িয়ে ধরলো সতীকে। সেই সাথে মুখ গুজলো ওর সুউচ্চ টিপায়। এক ঝটকায় রাজুর থেকে নিজেকে মুক্ত করলো সতী। এসেই বদমাইশি শুরু না? দাঁড়াও, আমি কফি নিয়ে আসছি। মৃদু শাসন করে রান্নার ঘরের দিকে গেল সতী। টেবিলে রাখা ফোনটা বেজেই চলেছে। ভাইব্রেশন মোডে আছে এই রক্ষে। কেটে দিল ফোনটা। পাত্রে অবশিষ্ট দুধ ছিল, সেটা সসপ্যানে ঢেলে গ্যাস জ্বালালো। আবারও ফোনটা গোঁ করে উঠল। কে ফোন করছে? রাজুর কথায় চমকালো সতী। ততক্ষণে সেও রান্নাঘরে উপস্থিত হয়েছে। বল, বলে মুখ বেঁকালো সতী। ফোনটা অফ করে দাও, কোনো ডিস্টার্ব পছন্দ না। তাই করি। বলবো, চার্জ ছিল না। ততক্ষণে পিছনে ঝাপটে ধরেছে রাজু। নাক ঘষছে সতীর ঊর্ধ্ব উন্মুক্ত পিঠে। দাঁতের হালকা দংশন করলো সতীর মসৃণ ত্বকে। শিহরিত হলো সতী। এখন কি আসতে পারে বলো তো? সেটা তো বুঝতে পারছি না। তোমার বোর নয় তো? এখন তো আসার কথা নয়। আবার দরজায় টোকা পড়ল। তুমি দাঁড়াও, আমি দেখছি। না না, তুমি এখানেই থাকো, বাইরে যেও না। বলে দরজা উদ্দেশ্যে পা বাড়ালো সতী। আমার মনে হচ্ছে তোমার বর হবে। দরজার কাছে পৌঁছে গেছে সতী। বাইরে সমবেত কণ্ঠস্বর কানে আসছে ওর।
অন্তরে ভীতির পাল্লা ভারী হচ্ছে। আবারও দরজায় টোকা। একবার পিছন দিকে তাকিয়ে দরজা খুলল ও। দেখে পাড়ার জনাছই ছেলে দাঁড়িয়ে। সর্বশরীর বরফে পরিণত হলো সতী। অনিশ্চিত ওরা সন্দেহ করে এখানে এসেছে। এবার যদি ওরা ঘরে ঢুকে পড়ে। বৌদি, চাঁদাটা কিসের চাঁদা? কোনো রকমে বলল সতী। শিবরাত্রি মেলা উপলক্ষের চাঁদা। সে তো এখনো 1 মাস দেরি। এক্ষুনি চাঁদা চাইছ? আর এতবার অসভ্যের মতো ভদ্রলোকের দরজা ঠকঠক করছো কেন? মনে জোর করে এনে বলল সতী। বাবা, ভদ্রলোক! পাড়ের ছেলেদের দলের মধ্যে একটা বছর 25-এর ছেলে মুখ বেলিয়ে বলল এ কথা। জল অন্যদিকে বইতে পারে ভেবে আর কথা বাড়ালো না সতী। ঠিক আছে, এখন এসো, সময়ে চাঁদা দেওয়া যাবে। বলেই ওদের মুখের উপর দরাম করে দরজা বন্ধ করলো সতী। হাঁপাতে থাকে ও। এই জন্যই তো বলি কোনো হোটেলে চলো, যত ঝামেলা এখানে। কতক্ষণ ধরে এসেছি, এখনো তো ছুতে পারিনি। আর রাজুর বুকে মাথা রাখলো সতী। সকালে ঘুম ভাঙতে বেশ দেরি হলো। সারা রাতের ধকলে উঠতে পারছিল না। রাতের বাকি রাজু অবশ্য ভোরেই চলে গেছে। যাওয়ার আগে হাতে দিয়ে গেছে 10,000 টাকা আর একটা হীরের নাকফুল। বাসি কাজ ছেড়ে কাঁচা কাপড় পরল সতী। এবার চা বসাবে। ঘড়ির উপমুখে তাকালো। 8:10। এখনও বাড়ি ফিরল না তো। আরও 5 মিনিট অপেক্ষা করে 1 কাপ জল ঢাললো সসপ্যানে। দরজায় টোকা পড়ল। সতী, ও তুমি এলে? বলে দরজা খুলল সতী। তুমি ঠিক আছো? রাতে ঘুম হয়েছিল? শ্যামল ভালো করে লক্ষ্য করলে দেখতো সতীর মুখের সমস্ত আলো নিভে গিয়েছিল। হ্যাঁ গো, নিজের ঘরে কেন ভালো ঘুম হবে না? তোমার শরীর এখন কেমন? একদম ঠিক। চা দাও দেখি, সাথে একটু মুড়ি দিও। মুড়ি কেন? ক্রিমকেকার বিস্কুট আছে যে, কাল কিনেছি। আচ্ছা দাও তবে। সতী 1 কাপ চিনি ছাড়া লাল চা ও 2টো সুগার ফ্রি বিস্কুট দিল শ্যামলকে। নিজেও নিল লাল চা। স্বামীর পাশে এসে বসল। তীব্র অথচ মধুর শব্দে বেজে উঠল সতীর ফোন। দ্রুততার সঙ্গে হাতে নিল মুঠো ফোনটাকে। স্ক্রিনে দেখাচ্ছে রৌনক কলিক। আমি একটু ঘরে গেলাম, বাসি বিছানা পড়ে আছে তো, চাই গুছিয়ে নি। সামান্য অজুহাত দিয়ে ঘরে চলে গেল সতী। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো শ্যামল। হ্যাঁ রৌনক, বলো। আর বলো না, কালকে ফোনটা সুইচ অফ হয়ে গেল। অনেক দিন তো হলো, আর চলছে না। ভালো ফোন কিনতে হবে। কি বলে? তুমি গিফট করবে? স্পষ্টভাবে সতীর সব কথা শুনতে না পেলেও ফিসফিসানি কানে গেল শ্যামলের। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরোলো ওর। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে সেলাই মেশিন নিয়ে বসলো সতী। 2 দিন বসতেই পারিনি যে। 3টা ব্লাউজ 2 দিনের মধ্যে করে দিতে হবে। দ্রুততার সাথে পায়ে প্যাডেল করতে থাকলো ও। এদিকে বৌদি বৌদি থেকে চিৎকার শোনা গেল। বাইরের পরিচিত আওয়াজ। 6 মাস হলো এই বাড়িতে ভাড়া এসেছে ওরা। প্রতিবেশীর সঙ্গে খুব একটা সখ্যতা নেই ওর। তবে এই পলি নামের মেয়েটা ঘরে আসে। 1-8বার ওর জন্য সমস্যায় পড়তে হয়েছে সতীকে। বিরক্তিকর চেপে বাধ্য হয়ে দরজা খুলল সতী। ও বৌদি, তোমরা খবর পাওনি? ক্লাবে ফর্ম ফিল আপ হচ্ছে। কোনো ভঙ্গিতা না করে বলল পলি। কিসের ফর্ম? আরে সরকার থেকে কোনো স্বাস্থ্য বিমা করাচ্ছে, তোমাদেরও তো প্রয়োজন হতে পারে, নিয়ে যাও। ঘরে বসে খবর দেখছিল শ্যামল। পলির আওয়াজ পেয়ে বাইরে এলো। সতী যাও, তাহলে তুমি নিয়ে এসো। না হলে আমি যাচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, যাওয়ার প্রয়োজন নেই, আমি যাচ্ছি পলির সঙ্গে। এই বলে গেল পলির সঙ্গে। মেশিন ছেড়ে উঠে দাঁড়ালো সতী। ক্লাবের স্বাস্থ্য বিমার ফর্ম বিলি হচ্ছিল। সতীকে দেখে কিছু স্ত্রীলোকের মধ্যে গুজুগুজু ফুসফুসানি শুরু হলো। দীর্ঘ আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কাউন্টারের সামনে এলো সতী। বৌদি, আপনাদের স্বাস্থ্য বিমার প্রয়োজন কি আছে? আপনি চাইলে আমি আপনার স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারি। ফিচেল হাসলো ছেলেটি। ওর হাসিতে সঙ্গ দিল বাকি দুজনও। কান উত্তপ্ত হলো সতীর। ফর্মটা কি পাওয়া যাবে? ওর পিছনে পুলি দাঁড়িয়েও মুখ টিপে হাসছে। আমি তো বেটার অপশন দিলাম বৌদি, আবার বলল ছেলেটি, তবে এবার বেশ নিম্ন স্বরে। প্রয়োজন নেই তোমাদের ফর্মের বলেই ফোন নিয়ে চলে গেল সতী। দিলে তো তোমরা বৌদিটাকে রাগিয়ে। যে যেমন তাকে সেই অফারটাই তো দিতে হবে। লোক ঢোকে ওর বাড়িতে, জানি। নামে সতী আর কাজে সতীগিরি। ফর্মদাতা ছেলেটি ও পলির কথনে অন্যদের মধ্যেও হাসি রোল উঠল। কথাগুলো বাড়িমুখ সতীর কর্ণগহ্বরে প্রবেশ করল। চোখ ফেটে জল এলো সতীর। দ্রুততার সাথে পা চালালো ও। কী হলো সতী, এতক্ষণে দাঁড়িয়ে ফর্ম পেলে না? শেষ হয়ে গেল বুঝে?
এতক্ষণে বাদ দেওয়া কান্নারা ভেঙে পড়ল শ্যামলের সম্মুখে। মুখে কিছু উত্তর না দিয়ে সেই স্থান ত্যাগ করলো সতী। তার কিছুক্ষণের মধ্যে বাথরুমে ঢুকলো। স্নান সেরে একটা সুতির শাড়ি পরে জল চৌকিতে রাখা কিছু ঈশ্বরের ফটোতে ফুল জল দিল। তারপর আয়নার সম্মুখে দাঁড়ালো। স্মৃতিতে দিল চৌড়া সিঁদুর, বাম হাতের শাখায় সিঁদুর ঠেকিয়ে কপালে ছোঁয়ালো সতী। দূর থেকে সমস্তটাই লক্ষ্য করছিল শ্যামল। এগুলোর কি আদতে কোনো প্রয়োজন আছে? বিস্ফোরিত নয় স্বামীর দিকে তাকালো সতী। বলতে কি চাইছো শ্যামল? মান সতী, আমি তো ঠিকই বলেছি। তুমি যা করছো পায়ের তলার মাটি সরে গেল সতী। ওর কার্যকলাপ শ্যামল অনুমান করে সেটা বুঝতে পারে সতী, কিন্তু তাই বলে ধরাও পড়ে গেল। কি বলতে চাইছো তুমি? গলা শুকিয়ে গেল সতী। ওই সকল শাঁকাপোলার প্রয়োজন নেই। তোমার কর্ম স্বামীর মঙ্গল ঘটাচ্ছে। সত্যি শ্যামলের কথা বোধগম্য হয় না সতী। ফেলফেলিয়ে চেয়ে থাকে ও। বুঝলে না? এসো আমার পাশে এসে বসো। হাত ধরে টেনে সতীকে নিজের কাছে বসালো শ্যামল। এই যে তুমি বহু পুরুষ মানুষের কাছে দেহ বন্ধক রাখো, সেটা তো আমার জন্যই। ওদের টাকায় যে আমাদের সংসার চলে, আমার চিকিৎসা চলে। তোমার সেলাই করে কত টাকা হয় বলো? তাই তোমার স্বামীর মঙ্গলের জন্য আলাদা আভরণের প্রয়োজন নেই। মাথা নত করেই থাকে সতী। তুমি কি ভাবতে তোমাদের কথোপকথন আমার কানে আসে না? এক ঘরে থাকি, আমি কিছু আন্দাজ করতে পারবো না? আমি ইচ্ছাকৃত কোনো বাহানায় রাতে বাইরে থেকেছি। সবসময় যে আত্মীয়দের বাড়ি গেছি তা নয়। কোনো বার মন্দিরের রাতেও কাটিয়েছি। কালকেও তো তাই করেছি তোমার সুবিধার জন্য। বড় বড় ফোঁটায় অশ্রু নির্গত হলো সতী। তুমি সব জানতে। তুমি সন্দেহ প্রকাশ করতে সেটা বুঝতে পারতাম, কিন্তু তুমি এতটা আন্দাজ করেছ সেটা বুঝিনি। আমাকে ক্ষমা করো। এই রূপ ছাড়া যে আমার কিছু হাতিয়ার ছিল না। 4 বছর ধরে রাজরোগ তোমার শরীরে বাসা বেঁধেছে। তোমার চিকিৎসার খরচের জন্য আমাদের বাড়িটাও বিক্রি করলাম। সেখান থেকে কিছু জমানো টাকা ও সেলাই করে যাই হয় তাতেও তো কুলাচ্ছিল না। বাধ্য হয়ে নিজেকে বিক্রি করলাম। আমি আমার নামের বিপরীত গো। অসতী নষ্টা আমি। নিজের উপর ঘৃণা হই, বিশ্বাস করো। আমিও এমন ক্লিপলিঙ্গ যে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারিনি। রোগটা আমার 4 বছর হয়েছে। তার আগে তুমি সংসারে কি স্বাচ্ছন্দ্য পেয়েছ? দোকানের কাজ করে কত টাকা ইনকাম হতো? কোনো স্বাদ কি পূরণ করতে পেরেছি? আমাকে ভালোবেসে ঘর ছেড়ে কি পেয়েছিলে সতী? তাও যদি সন্তান সুখ দিতে পারতাম তাহলে জীবনটা হয়তো অন্য খাতে বইতো। সেক্ষেত্রেও অপারগ হয়েছি আমি। কান্না ঘুষোয় অনেক কথা কানে আসে গো। পাড়ার লোক তোমার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করে, সে করুক। সতীগুড়ি নামেই সম্বোধন করে তোমায়। আমার কাছে তো তুমি সতী, নামেও স্বভাবে। 2 হাতের চেটো দিয়ে চোখের জল মুছে ফেলল সতী। এটাই আমার কাছে যথেষ্ট। পাড়ার লোকে কি বললো কিছু এসে যায় না। তুমি তো আমায় ঘৃণা করো না, এতেই তৃপ্তি পেলাম আমি। এই জীবন ভালো লাগে না। পিছুটান হিসেবে তুমি আছো, না হলে বিষ খেয়ে কবে আত্মহত্যা করতাম। অমন কাজও করো না, এমনকি ভেবেও না। তুমি না থাকলে আমার কি হতো বলো তো? জানো গো, তুমি খুব চাই যে আমি যেন তোমার আগে মারা যাই, না হলে আমি না খেয়েই মরে যাব। তাই তো হবে। কর্করোগ যে তোমাকে আমার থেকে কেড়ে নেবে। না সতী, ভগবান আবার সেটা নাও করতে পারে। হয়তো দেখবো তোমার মৃত্যু দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখে দেবে। আচ্ছা, সে তখন দেখা যাবে। চলো, এবার তো খেতে হবে। খাওয়ার পর ওষুধ আছে যে। হ্যাঁ চলো। আজ মাছ রান্না করেছো তো তুমি? আজকাল আমার নোলা বেড়েছে। আচ্ছা যাও, হাত ধুয়ে এসো। আজ সতীর মধ্যে কোনো অপরাধ বোধ নেই। হৃদয় আজ শঙ্কাবিহীন। বেশ ফুরফুরে মেজাজে আছে সতী। দুপুরে 24 বছরের পুরনো স্বামীর সাথে এক বিছানায় শুয়েছ। জড়িয়ে আছে নিজ অর্ধাঙ্গকে। বেলা 4টায় উঠে পড়ল সতী। দুপুরে খাবার বাসন মেজে ঝাঁটপাট দিল। বিকেলের কাজ করে টিভি খুলল। তখন শ্যামল ঘুমাচ্ছে। এতক্ষণ তো শ্যামল ঘুমায় না। কই গো, 5টা বাজে যে, ওঠো। 2 হাত দিয়ে ঠেলা মারল শ্যামলকে। শরীরটা বেশ ঠান্ডা। এই ওঠো, চিৎকার করে উঠল সতী। ঘুমের মধ্যে মেসিভ হার্ট অ্যাটাক। স্ত্রীকে মুক্তি দিয়ে চিরতরে শান্তির ঘুমে শায়িত হলো শ্যামল। একজন বিধবা স্ত্রীলোক সিঁদুর মুছল সতী। ঠুকঠুকে শাঁকা পোলা ভাঙা হলো। শ্রীহীন হয়ে গেল পড়ল সতী। ঘণ্টা 2-1-এর মধ্যে শ্যামলের মরদেহটাকে শ্মশানে নিয়ে গেল পাড়ার ছেলেরা। মুখাগ্নি করবে শ্যামলের দূর সম্পর্কে এক ভাইপো।
মৃত্যুর সবাই ও মহিলাদের মধ্যে কানাকানি শুরু হলো। ব্যাস, তাহলে আর এখন কোনো সমস্যাই রইল না। উদ্যাম রাসলীলা চলবে এবার। যা বলেছ দিদি, এবারে তো প্রতি সন্ধ্যায় আসর বসাবে। কারুর কথোপকথনে সুতির কর্ণঘুরে প্রবেশ করছে না। পাথর দৃষ্টিতে চেয়ে আছে ও। ভিড় ফাঁকা হলো ওর বাড়ির থেকে। আস্তে আস্তে সকলে নিজের বাড়িতে ফিরে গেল। সতী তখনও শান্ত হয়ে বসে আছে। দু চোখের মধ্যে কোথাও এক ফোঁটা দুঃখ নেই, কষ্ট নেই, কান্নাও নেই। সতীকে দেখতে কিছুক্ষণ পর ওর বাড়িতে এলো পলি। বৌদিকে ও কোথা থেকে কি হয়ে গেল? কোনো সারা শব্দ না পেয়ে ভেজানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। দেখে কাপড়ের দ্বারা ফাঁস লাগিয়ে ফেনে ঝুলছে সতী। বৌদি বলে চিৎকার করে উঠল। পলির চিৎকারে জনসমুদ্র ভেসে পড়ল সতীর বাড়িতে। সব মেয়ে মানুষরা এক কথায় স্বীকার করলো, সত্যি সতী খুব লক্ষ্মী মেয়ে ছিল। তা না হলে স্বামীর সঙ্গে এক চিতায় মৃত্যুবরণ করে। মৃত্যুর সতীর নাম সতীগিরি থেকে আবার সতীতে পরিণত করলো।